गुड मर्निंग फ्रेंड्स सबाई के स्वागत एक नतून ब्लगे। तो आज के আমরা সিকিম রাইডে বেরোবো। তার আগে আমরা পুজো দিতে যাব। তো চলো পুজো দিতে যাওয়া যাক। সামনে রাজবল্লভী মায়ের মন্দির আছে রাজবোলাটে, ওখানে যাব পুজো দিতে। ভাস্কর আর প্রদীপ আসছে বলল, আমি একটু আমাদের এই বাস স্ট্যান্ডে একটু দাঁড়াই, ওরা এলে একসঙ্গে পুজোটা দিয়ে আসবো। তো এখানে দাঁড়াই, দেখি কখন আসে। তো চলো বন্ধুরা, ভাস্কররা এসে গেছে। এবার যাওয়া যাক। লেট অনেকটাই হয়ে গেছে, জানি না 3:30টার সময় বেরোতে পারবো কি। এবার আমরা যাচ্ছি রাজবোলাট। এখন বাজছে প্রায় দুপুর 1:45। বেরোনোর কথা ছিল 3:30টার সময়, ওই যাচ্ছে আগে। আমরা মায়ের মন্দিরে চলে এসেছি কথা বলতে বলতে। আমরা এই মন্দিরের ভিতরে যাচ্ছি। এবার বাউন ঠাকুরের কাছে নাম লেখাতে হবে, দক্ষিণে ওখানেই জমা নিয়ে নেবে বললো। আর পুজোর ডালার কথা বলা আছে, মানে নিয়ে তারপরে পুজোটা দেবো। আমরা আমাদের গাড়ির কাছে যাচ্ছি। গাড়ি 3টে দাঁড় করানো আছে, এই দুটো গাড়ি আর এই গাড়ি আমার, 3টে গাড়িই যাবে। আমাদের বাউন ঠাকুর এসে গেছে, এবার আমাদের পুজো আরম্ভ হবে। আমরা আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছি। এবার ভাস্করের সাথে ভাস্করের বাড়িতে যাব। খাবারের ব্যাগটা আগে প্রয়োজন, খাবারের ব্যাগটা না হলে গুছোতে পারছি না। প্রচুর দেরি হয়ে গেল। আমরা ভাস্করের বাড়িতে চলে এসেছি। এবার খাবারের ব্যাগটা নিতে হবে। ব্যাগগুলো আমাদের বাড়িতেই রেখে দেবো, ঠিক আছে? না, ওই আমাদের তারা জল দিয়ে যাই বললিতেই। কি করে নেবো নাহলে?
তো চলো, খাবারের ব্যাগ নেওয়া হয়ে গেছে। এই যে দুটো ব্যাগ, দুটো হ্যান্ডেলে আছে। এই খাবারগুলো খুব জরুরি। এখানে মুড়ি আছে, ওপরে চানাচুর, চিড়ে ভাজা ইত্যাদি ইত্যাদি সব আছে দেখছি। আগের দিনকে সব লিস্ট করে রেখেছিলাম, এইগুলো কিনতে কিনতেই ভাস্করের দেরি হয়ে গেল। চলো, বাড়ি এসে গেছি। এবার তোমাদের সাথে সোজা দেখা হচ্ছে একবারে যখন বেরোবো তখন, কারণ অনেক দেরি হয়ে গেছে। এবার খেয়ে দিয়ে নিতে হবে। তো চলো, দেখা হচ্ছে একবারে বাইকে যখন বেরোবো তখন। আসছি। হ্যাঁ, এই মা সব জল দিল গাড়ির চাকায়। এবার আমরা গাড়ি ছাড়লাম। এই সেই বহু প্রতীক্ষিত আমাদের সিকিম রাইড শুরু হলো। এবার ভাস্কর আর প্রদীপের জন্য অপেক্ষা করব। ওরা এখন রেডি হতে মনে হচ্ছে পারেনি, একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে ওদেরকে নিয়ে একসঙ্গে সব ছাড়বো। ওই মাচার কাছে যাচ্ছি। আসছি। তো আমরা এখন আটপুরের ওপর দিয়ে যাচ্ছি, ভাস্করকে নিয়ে, প্রদীপকে নিয়ে। ওদের বাড়ি এই দিকেই, আটপুরের ওপর দিয়ে বেরোচ্ছি। একটু লেট হয়ে গেল, 4টে বেরোনোর কথা, এখন বাজছে হচ্ছে 5টা 11। 1 ঘন্টা লেটে চলছি আমরা। এরপর যাব হচ্ছে গজার মোড়, সেখানে সায়নকে নেবো, সায়নদের বাড়িতে যাব, দিয়ে ওখান থেকে ফাইনালি গাড়িগুলো ছাড়বো একসঙ্গে। এই ট্যুরটার পরিকল্পনা মোটামুটি 4-5 মাস আগে থেকে হয়ে যাচ্ছে। যাব করে করে শীতকাল পড়লো, শীতকালে তো যাওয়া সম্ভব নয় এইসব গাড়ি নিয়ে, সেই জন্য এই গরমকালেই যেতে হচ্ছে। কিন্তু এখন দেখাচ্ছে লাচুংয়েতে -5 ডিগ্রি চলছে। তো এখনই পারফেক্ট সময় মনে হয়েছে, ওই জন্য বেরিয়ে পড়লাম। তো আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর এই সিরিজটা অ্যাডভেঞ্চারে ভরা হবে। এই সিরিজের প্রতিটা ভিডিও দেখবে। এইটা এই সিরিজের ফার্স্ট ভিডিও। এই যে সব মাঠে এখন আলু তোলা হচ্ছে আমাদের এইদিকে, প্রায় সব শেষ হয়ে গেছে। হাতে গোনা কয়েকটা জমি বাকি আছে। আমরা যাচ্ছি এখন গজার মোড়। গজার মোড় থেকে হরিপাল হয়ে আমরা কৃষ্ণনগরের রাস্তাটা ধরবো। ওখান থেকে NH-34 ধরে সোজা শিলিগুড়ি।
সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে আমি তেল নেব। কৃষ্ণনগর যাওয়ার মতন তেল নেবো, কারণ ওখান থেকে আবার তেল ভরতে হবে। রাত্রিবেলা ওখানে একটুখানি স্টে করব, 2-3 ঘন্টার একটা রেস্ট নেব। আমরা সকাল সকাল বেরোচ্ছিলাম, কারণ সারা রাত ধরে আমরা রিল্যাক্সে যেতে চাইছিলাম, কিন্তু কি করা যাবে, লেট হয়ে গেল, কিছু করার নেই। এই সামনে এইচপি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা তেল নেব। দে তো 500 টাকা দে। না 550 550 দিয়ে দেন আমার। তো এবারেই বেরোচ্ছি, তেল নেওয়া হয়ে গেছে। সানন্দের বাড়িতে সব চলে এসেছি, এবার সব বাঁধাবাঁধি হচ্ছে। এখানে হয়ে গেলে এই যে শুভঙ্কর, প্রদীপ, টিঙ্কু, ওইদিকে হচ্ছে ভাস্করের গাড়িটা, ওইটা বাঁধা হচ্ছে। তো আমরা ফাইনালি গাড়ি ছেড়ে দিলাম সায়নদের বাড়ি থেকে। দেখতেই পাচ্ছ সন্ধ্যা হব যেখানে আমাদের বেরোনোর কথা ছিল 4টে, সেখানে হয়ে গেল 5:30। আমরা দেখতে দেখতে হরিপাল বাসদেবপুর রোডটা ধরে নিলাম। এটা দিয়ে সোজা আমরা কালনা যাব। কালনার পথে আমরা যাচ্ছি এখন। রাস্তায় প্রচুর জাম, এইটুকু রাস্তা আসতেই মোটামুটি আধ ঘন্টা মতন টাইম লেগে গেল। এবার রাস্তাটা মোটামুটি ফাঁকা দেখছি, আগে কেমন হবে জানি না। আমরা এখন ভান্ডারাটিতে চলে এসেছি। আমরা এখন বইচির পথে যাচ্ছি, হাই রোডের পাশাপাশি যাচ্ছি। এখান দিয়ে আবার রাস্তা ঢুকলো ভাসতারার, এই দিক দিয়ে ভাসতারার রাস্তা যাচ্ছে। ভাসতারা যাচ্ছি আমরা এখন। ফাইনালি আমরা ভাসতারা চলে এসেছি। এবার আমরা ভাসতারা থেকে বাঁ দিক নিচ্ছি। প্রচুর জাম, দাঁড়া, এখন আমাদের টি ব্রেক হবে, সেই জন্য গাড়ি স্ট্যান্ড দিচ্ছি। মোটামুটি 88 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে। এই দোকানটা চা খাবো। চা বল। এবার আমরা চা খেতে দাঁড়িয়েছি। এখানে চায়ের ব্রেক চলছে, আর আমি নিয়েছি চিঁড়ে ভাজা। খিদে পেয়ে গেছিল, তো চলো চা খাওয়ার পর একবারে গাড়িতে দেখা হচ্ছে। এবার আমি পিছনে বসেছি, আমাদের গাড়ি চালাচ্ছে টিঙ্কু। এখান থেকে আর নবদ্বীপ মোটামুটি 15 কিলোমিটার মতন বাকি আছে।
তো আপ ডাউনে মোটামুটি 2500 কিলোমিটার রাস্তা আছে। তো আলাপালি করেই চালাবো আমি আর টিঙ্কু। আমরা এবার নবদ্বীপ ঢুকছি। এবার আমরা গৌরাঙ্গ সেতুতে উঠছি। গৌরাঙ্গ সেতু। বাড়ি থেকে বেরোনা থেকে এখনো পর্যন্ত প্রায় 100 কিলোমিটার চালিয়ে ফেলেছি। তা 100 কিলোমিটার আসতে মোটামুটি 4 ঘন্টা মতন সময় লাগলো। ফার্স্ট 100 কিলোমিটার প্রচুর জাম ছিল, কিন্তু হাই রোডেতে এতটা টাইম লাগবে না, কারণ কোনো জাম নেই, কিছু নেই, সেই জন্যে। আমরা এবার কৃষ্ণনগর ঢুকে পড়েছি। এই আমরা হাই রোড ধরলাম। আমরা এখন NH-12 ওপর দিয়ে যাচ্ছি। সামনে আছে ভাস্কর, মধ্যিখানে প্রদীপ, আর পিছনে হচ্ছে আমি। সামনে টুল আছে। আমরা এখন বেথুয়াডি টোল ক্রস করলাম। আমরা এখন পলাশিতে চলে এসেছি। আর 5 কিলোমিটার দূরে একটা পাম্প আছে দেখাচ্ছে, ওখানে গিয়ে আমরা ডিনার করব। হ্যাঁ, ওই অটো কার্ড দিয়ে দিন। তো আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছি। সব ফুয়েল আপ করবো, এখানেই ডিনার করব। তো আমাদের গাড়ি এইখানে দাঁড় করানো হয়েছে, এই লরিগুলোর মধ্যিখানে। এবার এইখানেই আমরা ডিনার করব। এখন আমরা আছি লোকনাথপুরে একটা পেট্রোল পাম্পে। সবাই পেট্রোল ফুয়েল আপ করে একটু রেস্ট নিচ্ছি। আমি যে এই তিরপলেতে যেটাতে আমরা লাগেজ বেঁধেছিলাম, সেই তিরপল খুলে ব্যাগ মাথায় দিয়ে শুয়ে আছি। এদিকেও ভাস্কর ও তিরপল খুলেছে, এখানে রেস্ট নেবো। একটু রুটি আনতে গেছে, রুটি তড়কা আনতে গেছে দুজন। সেই রুটি তড়কা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর এখান থেকে আমরা বেরোবো। এখন এই আমাদের ডিনার হবে। আমাদের ডিনারে আছে আলু ভাজা, রুটি, পেঁয়াজ। ওইদিকে আমাদের শুভঙ্কর তড়কা খুলছে, আর সায়ন মোটামুটি খানচারেক লঙ্কার একটা পেঁয়াজ ধরে ফেলেছে। এখানে আলু ভাজা আছে, এখানে রুটি লাগে। পেঁয়াজ 500 রাখাই আছে আমাদের। কার পেঁয়াজ লাগে? তো বন্ধুরা, এখন বাজছে 1:26। এবার আমরা বেরোবো। আমাদের দুটো গাড়ি রেডি হয়ে গেছে, একটা গাড়িকে রেডি করা হচ্ছে সবাই মিলে। এবার আমরা বেরোবো। তো গাইস, এখন বাজছে 4:20 ভোর। আমরা দেখতে দেখতে ফারাক্কা ব্যারেজে চলে এসেছি। এই ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। ফারাক্কা ব্যারেজে এখন জাম আছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজছে 4:45। আর আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি চা খাবো বলে। এখানে সব পিছনে সব আছে।
আলো কম আছে, সেই জন্য ভালো ভিডিওর কোয়ালিটি উঠবে না হয়তো। পিছনে সব দাঁড়িয়েছি, চা খাওয়া হবে, তারপর এখান থেকে গাড়ি ছাড়া হবে আধ ঘন্টা পর। আধ ঘন্টা এখন টি ব্রেক নেবো। গুড মর্নিং গাইস, আমরা এই টি ব্রেক নিয়েই বেরোলাম। ফারাক্কা ব্রিজের আগে পরটায় দাঁড়িয়েছিলাম। তো এখন বাজছে সকাল 5টা 20। গাড়ি নিয়ে আবার রওনা দিলাম। এখান থেকে শিলিগুড়ি আর 286 কিলোমিটার রাস্তা। আমরা এই গৌড় মালদা ফেলে যাচ্ছি। এখন বাজছে প্রায় 6:30। এই গৌড় মালদা ফেলে যাচ্ছি। এই এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেটা হচ্ছে গৌড় মালদা। সেখান থেকে মোটামুটি 40 মিনিটে 50 কিলোমিটার মতন টানা হয়ে গেছে। এখনও পর্যন্ত শিলিগুড়ি 209 কিলোমিটার মতন বাকি আছে। তা আমরা একটা হোল্ড করব মধ্যিখানে 9টার সময় নাগাদ, কারণ সেখানে টিফিন করব। টিফিন করে তারপরে ওখান থেকে ছাড়বো। এবার দেখা যাক কখন কি পৌঁছানো যায় না যায়, রাস্তাঘাটের ব্যাপার বলা যাচ্ছে না। তবু চেষ্টা করতে হবে যে সকাল সকাল পৌঁছানোর, কারণ আমরা যেটা এখনো পর্যন্ত কেউ কোনোদিন করেনি। সামনে একটা অপূর্ব দৃশ্য আসতে চলেছে, একটা খুব সুন্দর একটা ব্রিজ আসতে চলেছে। সেই জন্যই ক্যামেরাটা অন করলাম আবার। আমরা এই বোতলবাড়ি মোড় ক্রস করছি। এটা বোতলবাড়ি মোড়। ওইটা দিয়ে মানে একটা রাস্তা ডান সাইডে চলে যাচ্ছিলো, ওইটা দিয়ে গেলে বাংলাদেশ বর্ডার হয়ে যাওয়া যায়। ওইটা দিয়ে আগের বারে গিয়েছিলাম, রাস্তাটা অতটা ভালো নয় বলে আমরা এবারে হাই রোড ধরেছি। দিয়ে আমরা বিহার হয়ে যাব। 9টা বেজে গেছে, সকাল 9টা বেজে গেছে। এবার কোথাও একটা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে একটু টিফিন করার ইচ্ছা আছে, খিদে পাচ্ছে। প্রায় বলতে গেলে তো সারা রাতই জাগা, ওই জন্য খিদে পাচ্ছে। কোথাও একটা দাঁড়িয়ে কিছু টিফিন করি। এখন দোকান খোঁজা চলছে। এখন কোনো একটা দোকান বা ধাবা যাই হোক একটা পেলে সেখানেই দাঁড়ানো হবে আর টিফিনটা করা হবে। অবশেষে এই হোটেলটায় দাঁড়ানো হয়েছে। জানি না খাবার দাবার পছন্দ হবে কি, কারণ এখানে দেখছি বেশিরভাগই সাউথ ইন্ডিয়ান। তিরুপতি বালাজি হোটেল, এখানেই খাওয়া দাওয়া হবে। আমাদের ধোসা চলে এসেছে।
2 প্লেট, ওখানে রেডি হচ্ছে। বাকিগুলো যে যার বাড়িতে সব ফোন করছে এখানে বসে। এখান থেকে এখনও শিলিগুড়ি 150 কিলোমিটার এখনও বাকি। এটা সদনপুর বলে একটা জায়গা আছে, সেখানে আমরা আছি। সায়ন, বলো তোমার এক্সপিরিয়েন্সটা কি একটু বলে দাও। সুন্দর, দারুণ, অসাধারণ। কবার কবার ঘুমোচ্ছিলিস মোটামুটি? একবার। আমাদের মেন খিলাড়ি তো আমাদের ওইটা ভাস্কর, আমাদের টিঙ্কু। অন্ধকার টেস্ট কেমন? টিঙ্কু আর প্রদীপ চালু করে দিয়েছে অলরেডি খাওয়া, ওটা ভাস্করের। আমার এখনো আসছে, এখানে রেডি হচ্ছে এখানে। হ্যাঁ স্যার, একটা কাঁচা লঙ্কা নে ভাই। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা তুই নে ভাই, আর একটা নে প্লিজ। হ্যাঁ ঠিক আছে, তুই কাঁচা লঙ্কা ছাড়া একদম বাবারে। কাঁচা লঙ্কাটা হলে মোটামুটি আমি 3 দিন খাবো। হ্যাঁ না, তোকে প্রণাম করি ভাই, করতে হবে না। যে আমার খাবার চলে এসেছে। তোমাদের সাথে দেখা হচ্ছে, এবার খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। একবারে রাস্তায় খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের টিফিন হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজছে। এবার আমরা গাড়ি ছাড়ছি। এখান থেকে শিলিগুড়ি আর 150 কিলোমিটার, এখান থেকে শিলিগুড়ি আর 150 কিলোমিটার বাকি। তো চলো, তোমরা আগে যে দেখলে যে বোতলবাড়ি মোড়, ওইখান থেকে যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওইটা হলো বেঙ্গল টু বেঙ্গল রোড। তোমরা ওইটাতে যেতে পারো, আর না হলে তোমরা পূর্ণিয়া হয়ে, মানে অর্থাৎ মানে বেঙ্গল টু ওই বিহারের রাস্তাটা হয়ে তোমরা শিলিগুড়ি যেতে পারো। তবে আমি সাজেস্ট করব মানে বিহারের ওপর দিয়ে রাস্তাটা যাওয়ার জন্যই, কারণ ওই রাস্তাটা প্রচুর পরিষ্কার। আর বেঙ্গল টু বেঙ্গল রোডটা আগের বারে গিয়েছিলাম, একে সরু রোড, তার উপরে রাস্তাটা অনেকটা খারাপ। দেখছি বেশিরভাগ জমিতেই ভুট্টা চাষ হয়েছে, মানে সে সকাল থেকে দেখছি ভুট্টা চাষই হয়েছে বেশিরভাগ জমিতে। আগের বারে যখন দার্জিলিং যাই, এই রাস্তাটা দিয়ে আমরা সন্ধেবেলা পার হয়েছিলাম। রাস্তাটার ভিউ দেখো গাইস, পুরো মালভূমির মতন, একবার নেমেছে একবার উঠেছে, আর পুরো স্ট্রেট। পাশে ভুট্টা গাছ, কি অপূর্ব দৃশ্য। পূর্ণিয়া প্রায় চলেই এসেছি আমরা। ওই বিহারের কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি ঢুকবো, কারণ এই দিকে রাস্তাটা পরিষ্কার। আর বেঙ্গল টু বেঙ্গল রোড ধরলে ওই রাস্তাটা প্রচুর খারাপ রাস্তা। আমরা আগের বারে গিয়ে ভুগেছি, সেই জন্য আমি কাউকেই সাজেস্ট করবো না যে ওই রাস্তা দিয়ে আসো। তোমরা যখনই শিলিগুড়ি আসবে তখন এই রাস্তা দিয়েই আসার চেষ্টা করবে। একটা ডাল খোলা চলে এলাম। এবার আমরা এই যে ওপরে যে হাই রোডটা যাচ্ছে, এই হাই রোড ধরে আমরা যাব। সামনে লরিটা আবার ঢুকে গেল। এই জায়গাটা সেই খারাপ রাস্তা আরম্ভ হয়েছিল, মাঝখানে ভালো রাস্তা, আবার খারাপ রাস্তায় পড়ে গেছে। এখান থেকে শিলিগুড়ি আর 117 কিলোমিটার দেখাচ্ছে। এখন 117 কিলোমিটার যেতে হবে, কিন্তু এরকম রাস্তা হলে তো 17 কিলোমিটার যেতে 17 ঘন্টা টাইম লাগবে। আমরা এখন কিষানগঞ্জে আছি। কিষানগঞ্জে একটু জল খেতে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, দিয়ে এই যে ভাস্কর দাঁড়িয়ে আছে, ওই রাস্তাটা দিয়েই যাব। এটা কিষানগঞ্জ বাস স্ট্যান্ড।
দোকানে লেখা ছিল দেখলাম। এখান থেকে দুটো রাস্তা বলছে, একটা বিহারের একটু ভিতর দিয়ে গিয়ে একটা রাস্তা আছে, একটা ভাগলপুর হয়ে আসে, আর একটা এইটা। এই রাস্তাটা ভালো বলছে, সেই জন্য এইটা দিয়ে যাচ্ছি। এটা দিয়ে টাইম কম লাগবে। মোটামুটি অ্যাভারেজ স্পিড রাখছি 70, মানে যতটা পারছি 70-এ চালানোর চেষ্টা করছি। এবার সেইটা মোটামুটি 50। আমরা এই ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি। ওয়েস্ট বেঙ্গলে ঢুকতেই রাস্তারও হাল চেঞ্জ আর জায়গারও হাল চেঞ্জ। মানে ওইদিকে বিহারের দিকে এতটাই বাজে রাস্তা, যেইটুকুই এসছি সেইটুকুই মোটামুটি 60% খারাপ রাস্তা পেয়েছি। আর এইদিকে বেঙ্গলের দিকে দেখছি পুরোটাই ভালো রাস্তা। তোমরা যখন ওই রাস্তা দিয়ে, আমরা যে রাস্তা দিয়ে এসেছি যখন আসবে, তখন দেখবে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকের রাস্তাটা তোমরা নেবে, মানে হাই রোডটা তোমরা নেবে, ওটা হচ্ছে বাইপাস রাস্তা। ওই রাস্তাটা সোজা শিলিগুড়ি যাচ্ছে। মানে কিষানগঞ্জ থেকে যখন তোমরা বেরোবে, বেরিয়ে মোটামুটি 10-20 কিলোমিটার এসে দুটো রাস্তা ভাগ হয়ে যাবে। তোমরা ডান দিকটা নেবে, ডান দিকটা নিলে ওইটা শিলিগুড়ির রাস্তা চলে যাবে। পরিষ্কার রাস্তা, ঝাঁ চকচকে। বিহারতে মানে শিলিগুড়ি আসার সময় যদি তুমি বিহারের রাস্তা, ওই একটাই প্রবলেম, যেইটুকু বিহারের রাস্তা সেইটুকু খারাপ। মানে কিছু কিছু জায়গায় খারাপ, কিছু কিছু জায়গায় একটু ভালো, এরকম টাইপের, কিন্তু কোনো রিস্ক নেই। প্লাস হচ্ছে তোমরা ওই রাস্তাটা দিয়ে সারাক্ষণ তোমার যান চলাচল করছে, তোমার একটা সাহস থাকবে। কিন্তু ওই যে বেঙ্গল টু বেঙ্গল রাস্তাটা, ওইটা সরু রাস্তা, মানে পাড়ার ভেতর দিয়ে যেমন রাস্তায় পাকা রাস্তা, সেরকম রাস্তা। এবার ওইখানে তুমি যদি সন্ধেবেলা বা যখন পড়ে যাও, সন্ধেবেলার টাইমটা, তখন তোমাদের মানে কোনো জনপ্রাণী থাকবে না ওই রাস্তাটা। সেই জন্যেই বলা যে এই রাস্তাটা দিয়ে আসবে। রাস্তা দুটোই মোটামুটি খারাপ, মানে বেঙ্গল টু বেঙ্গলটা সরু রাস্তা, এইটা মেন রাস্তা, ন্যাশনাল হাইওয়ে। অনেকক্ষণ একভাবে চালাচ্ছিলাম, আবার টিঙ্কুকে গাড়িটা দিয়ে দিলাম। রাস্তাটা পুরো পরিষ্কার রাস্তা একদম। এইদিকে দেখতেই পাচ্ছ, এইদিকেও আলু চাষ হয়েছে, আলু ভাঙা হচ্ছে ওই জমিতে, ওইদিকে ওই মতো আলু ভাঙা হয়েছে। ওই যে ছোট ছোট যে সাদাগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই দিকটা, এগুলো আলুর বস্তা, আলু ভাঙা হচ্ছে সব। দেখতে দেখতে প্রায় চলেই এসেছি বললেই হয়, কারণ চায়ের বাগান দুদিকে দেখতে পাচ্ছি, তার মানেই শিলিগুড়ির কাছাকাছি এসে গেছি আমরা। এই পাশে এগুলো চায়ের বাগান, চা গাছ এগুলো, এই দিকেও আছে। চারিদিকে চায়ের বাগানে ভর্তি। এখান থেকে আর শিলিগুড়ি 50 কিলোমিটার বাকি। একটু ব্রেক নিয়েছি, গাড়িগুলো অনেকক্ষণ ধরে চলছিল, ওই জন্যে একটু ব্রেক নিয়েছি। ব্রেক নিয়ে আবার বেরোবো। এখন বাজে 1টা, তো কিছুক্ষণ ব্রেক নিই, দাঁড়াই, একটু রেস্ট করি, তারপর আবার বেরোবো। ততক্ষণের জন্য ভিডিও দেখতে থাকো। পেট্রোল পাম্পে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ওআরএস খেলাম, কারণ এই লং জার্নিতে শরীরকে হাইড্রেট করে রাখা খুব প্রয়োজন। ওই জন্য আমরা অনেক ওআরএস এনেছি। ওআরএস খেলাম জল দিয়ে।
একটু রেস্ট নিলাম, দিয়ে আবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। একবার ভিউটা দেখো গাইস, হয়তো ক্যামেরাতে ভালো করে তোমাদের দেখাতে পারছি না, কিন্তু পাশ থেকে অপূর্ব লাগছে। এই পুরো চা বাগান, এগুলো এই দিকটা চা বাগান। আর 30 কিলোমিটার বাকি শিলিগুড়ি। আমাদের ছবি তোলা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। সামনে আবার কিসের জাম লাগলো। শিলিগুড়ি আর 14 কিলোমিটার একটু আগে দেখলাম, চলেই এসেছি। এই তো শিলিগুড়ি আর 13 কিলোমিটার, আগে তো দেখেছিলাম 14, এখানে 13। ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। এখন বাজছে প্রায় দুপুর 3টে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি জামটা আস্তে আস্তে খুলছে। তো হলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে জ্যাম কাটানোর পর, শিলিগুড়ি টাউনটা টপকে যাই তারপরে। পর্যন্ত শিলিগুড়ি সিটি জাম পার করে মাঙ্গান রোড ধরে ফেলেছি। প্রচুর জাম ছিল, ডাইভারশন অনেকগুলো ছিল, কারণ রাস্তা তৈরি হচ্ছে, ওই জন্যে ডাইভারশন অনেকই আছে, সেজন্য দেরি হলো। এখন আমরা মাঙ্গান রোড ধরে ফেলেছি। আমরা এখন সেবক ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। কি অপূর্ব দৃশ্য দেখো গাইস, চারিদিকে ঘন জঙ্গল, মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। দেখতে দেখতে কত উঁচুতে উঠে পড়েছি নিজেরাও বুঝতে পারিনি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই ধোসা খেয়েছিলাম 2টো করে, আর খেতে হবে। তো চলো, ওই আমরা এই হোটেলের ভিতরে এলাম, আর পিছনের ভিউটা দেখো। হ্যাঁ এটা বোঝাচ্ছে নাকি? কত লোক দিসনি ভাই, এই কাঠে ভেঙে পড়ে গেলে মরে যাবি। এখান থেকে দাঁড়িয়ে দেখে তো হাত পা ধুই, তো হাত মুখ ধুই, দিয়ে খেয়ে দিয়ে তোমাদের সাথে একবার রাস্তায় দেখা হবে। খেতে খেতে আর ভিডিও করবো না, কারণ দেরি হয়ে গেছে অনেক। না এটা ধসে এরকম নিয়ে চলে এসেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হব, ওই গাড়িতে উঠবো, উঠে চলে যাব মানগানের উদ্দেশ্যে। হোটেলের পিছন দিকে ওই দৃশ্যটা, এইখানে এইটা হচ্ছে আমাদের তিস্তা নদী, এইগুলো ধস নেবে। যখন হরপা বান এসেছিলো এইগুলো টোটাল জায়গাটা, মানে টোটাল জায়গাটা এইগুলো ভেসে চলে গিয়েছিল, মানে ক্ষতি হয়েছিল জায়গাটা। এইগুলো আবার বাঁধ দেওয়া হচ্ছে। আমরা এখন এই হোটেলটায় খেলাম, যুবরাজ ফাস্ট ফুড, খুব চিপ রেটে এখানে খাবার দাবার পাওয়া যায়। এই যে জাস্ট
সেবক ফরেস্ট শেষ হচ্ছে, গেটটা থেকে পেরিয়েছে, ফার্স্ট ঢাল নেবেই এই হোটেল। এখানে খুব ভালো খাবার দাবার পাওয়া যায়। তোমরা যদি এই সেবক রোড দিয়ে আসো তাহলে এই হোটেলে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, এটা আমি রেকমেন্ডেড করব। তো চলো গাড়িতে দেখা হচ্ছে ডাইরেক্ট। আমরা এখন এই হোটেলটায় খেলাম, যুবরাজ ফাস্ট ফুড। খুব চিপ রেটে এখানে খাবার দাবার পাওয়া যায়। এই যে জাস্ট সেবক ফরেস্ট শেষ হচ্ছে, গেটটা থেকে পেরিয়েছে, ফার্স্ট ঢাল নেবেই এই হোটেল। এখানে খুব ভালো খাবার দাবার পাওয়া যায়। তোমরা যদি এই সেবক রোড দিয়ে আসো তাহলে এই হোটেলে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, এটা আমি রেকমেন্ডেড করব। তো চলো গাড়িতে দেখা হচ্ছে ডাইরেক্ট। তো আমরা এই বেরোচ্ছি মানগানের উদ্দেশ্যে। এই গাড়ি ছাড়লাম, এখন সব গাড়ির বেশি চাপ আসার জন্যে যাওয়াটা খুব চাপের হয়ে যাবে। আবার ওখানে ফোন করেছিল টিঙ্কু, বলল যে নাকি ওয়েদার খারাপ, বৃষ্টি হতে পারে, তাড়াতাড়ি চলে আসার জন্য বলল, মানে ওখানে চলে যাওয়ার জন্য বলল। সব বাঁধানোর কাজ চলছে। অফ রোড শুরু হয়ে গেছে আমাদের অলরেডি। লোকের কাছে অফ রোড, আমাদের কাছে হচ্ছে খারাপ রাস্তা, কারণ আমরা গ্রাম বাংলার ছেলে, আমরা এরকম রাস্তাতেই মানুষ হয়েছি। এখন যদিও রাস্তাঘাট উন্নত হয়েছে, আমরা এরম রাস্তাতেই মানুষ হয়েছি, এরম খারাপ রাস্তাতে। অনেকে বলবে যে বাড়িয়ে বাড়িয়ে বলছে, কিন্তু যারা গ্রামে বাস করে তারাই জানে। এই নিচে দিয়ে তিস্তা নদীর একটা সুন্দর ভিউ। এবার আমরা উপর দিকে উঠছি আরও। এই মাত্র দুটো দাদার সাথে দেখা হয়েছিল, তাদের বাড়ি হচ্ছে বেলুর। মোটামুটি তাদের বয়স হবে 45 বছর করে, মোটামুটি বয়স হবে। আমাদের ভাইপো ভাইপো করে কথা বলছিল, তখন ভিডিও করিনি। তো তারাও দুটো বন্ধু সুপার স্প্লেন্ডার নিয়ে ঘুরে চলে গেল। তাদের দুদিনের ট্যুর ছিল হয়তো, টিঙ্কু বলছিল। সামনের দৃশ্যটার জন্য আবার ক্যামেরাটা চালু করলাম, দেখে নাও পুরো পাহাড়টা ধসে পড়ে গেছে। রাস্তাটা নতুন করে বোধহয় হবে, রাস্তা ছিল না, পুরোটাই অফ রোড। এখন আমরা এই তিস্তা, এই যে এটা তিস্তা নদী, তিস্তা নদীর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি, তিস্তা বাজারের কাছে। এবার প্রদীপরা পিছন দিকে আছে, ওদের জন্য একটু দাঁড়িয়ে আছি। এবার গাড়ি ছেড়ে দেবো। সামনে থেকে তিস্তা নদীটা তোমাদের দেখাবো বলেই একবার ক্যামেরাটা অন করলাম। শুধু ধস নেমেছে দেখো, শুধু এখানে যখন হড়পা বান এসেছিলো বোধহয় সব বোধহয় ডুবে গিয়েছিলো, রাস্তাঘাট সব। আর ভূমিকম্প মতন এসেছিলো, সব এইগুলো সব ধসে নিচের দিকে নেমে গেছে। নিচে থেকে মাটি ধসে চলে গেছে, আর ওপর থেকে মাটি এসে পড়ে গেছে। এরকমভাবেই রাস্তাগুলো ব্লক হয়ে গিয়েছিল। এক বছর আমরা খুব প্ল্যান করেছিলাম যে তিস্তা বাজার দিয়ে যাব দার্জিলিং, তিস্তা নদীর চরেতে একদিন টেন্ট খাটিয়ে থাকবো। আগের বছরটা
আগের বছর, হ্যাঁ আগের বছরই হবে, যখন দার্জিলিং এসেছিলাম। তখন কোনো ফোন ছিল না বলে ভিডিও করতে পারিনি। তখন একটা আমার কাছে 4,000 টাকার ফোন ছিল। তার ক্যামেরা মানে দুর্ধর্ষ ক্যামেরা একদম, মানে দিনের বেলা ছবি তুললে মনে হবে সারাদিনটা যেন কুয়াশায় ভর্তি, মানে কুয়াশার মধ্যে যেন ছবিটা তুলছি এরম মনে হবে। আর ব্লগ কী করে করব। তারপরে এই ফোনটা কিনি, ফোনটা কিনে তারপর ইউটিউব চ্যানেল একটা আগেতে ছিল, সেটাকে একটু মডিফাই করে তারপরে সেইটার থেকে ছাড়ি। শুধু দৃশ্যটা একবার দেখো। দিনের বেলা হলে আরও ভালো হতো, কিন্তু সন্ধে নাব্য নাব্য হয়ে গেছে। একদম আমরা তিস্তা নদীর নিচে একদম নামছি, মানে একদম সমান্তরালেই নেমে পড়লাম। আবার উঠবো ওপর দিকে। এই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে। ওখানটা দিয়ে কিছু একটা টানেল হবে, ওই যে ওপরে ওই জায়গাটা কিছু একটা টানেল হচ্ছে। ওইটা হলে হয়তো কোনো না কোনো রাস্তা কমে যাবে। ভবিষ্যতে এসে হয়তো আমরা দেখতে পাবো টানেলটাকে। তো প্রায় সন্ধে হয়েই এসেছে। এবার তো আর কিছু বোঝাও যাবে না, কিছুই নয় এই রাস্তাতে। আর কিছুক্ষণ ভিডিওটা কন্টিনিউ করি, যতখানি চোখের আলো আসে, তারপরে ডিসকন্টিনিউ করতে হবে, কারণ তোমরা কিছু বুঝতেও পারবে না ভিডিওটাতে। এই তো সবে শুরুয়াত হয়েছে, এখনও অনেক জায়গা বাকি। আর সেইগুলো মোটামুটি সকালবেলায় সব ঘোরা হবে, সন্ধ্যের মধ্যে সব চলে যাওয়া হবে হোটেলে, মানে সকালের ভিউগুলোই পাবে। এবার আমরা কন্টিনিউ এবার উপর দিকে উঠছি। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আর তোমরা কিছু বুঝতেও পারবে না এই পাহাড়ি রাস্তার মধ্যে, আর আমারও গাড়ি চালাতে একটু অসুবিধা হবে। তো সেই জন্যে এই ব্লগটাকে এইখানেই এখন মোটামুটি শেষ করছি। তোমাদের সাথে গিয়ে একবারে হোটেলেতে দেখা হবে। তো বন্ধুরা, আমরা হোটেলে এসে গেছি, এখন বাজছে রাত্রি 10:30। তা পুরো রাস্তাটাই অফ রোড ছিল, সেই জন্যে অনেক দেরি হয়ে গেল। তো এই আমরা সব ফ্রেশ হলাম, এবার শোবো। তো আজকের ভিডিওটা এইখানেই এন্ড করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে এই সিকিম ট্যুরের।
নেক্সট ভিডিও আর কিছুদিনের মধ্যেই আসবে। পুরো সিরিজটা দেখার অনুরোধ রইল। মানে আমরা যে কদিন থাকবো সেটা টোটাল একটা একটা করে ভিডিও আমি ছাড়বো। তো আজকের এইটা ফার্স্ট পার্ট, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।